দেখুন, প্রথমত হলো এই যে পট পরিবর্তন, যারা আন্দোলন করেছেন তারাও হয়তো ধারণা করতে পারেননি। যদি পারতেন তাহলে কিন্তু তাদের একটা পরিকল্পনা থাকতো যে পট পরিবর্তনের পরের দিনই কি হবে। কিন্তু আমরা সারা দেশের যে অবস্থা দেখলাম, সেখানে কিন্তু দেখলাম যে সেইভাবে কোনো রকম পরিকল্পনা ছাড়াই একটা পরিবেশ পরিস্থিতি, যেখানে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের এই আজকে যে গণ অভ্যুত্থানের যে কথা বলা হচ্ছে সেটির যে বিজয়, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। যদিও গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই দীর্ঘদিনের যে আমাদের যে কথা বলার অধিকার, তারপরে মানুষের মৌলিক অধিকার, বিচার পাওয়ার অধিকার, অনেকগুলো বিষয় মানুষ অনেক আপনার সরকারের বিভিন্ন পদক্ষেপে নাখোশ ছিল। এবং আলটিমেটলি ছাত্ররা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে নির্যাতিত হতো এবং যেভাবে তারা আপনার তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, এবং একটা ইস্যু নিয়ে তারা এই কোটা আন্দোলনের ইস্যু নিয়ে তারা সামনে ঐক্যবদ্ধ হয়েছিল। এবং সেই প্রেক্ষাপটে আস্তে আস্তে সকলের ক্ষোভগুলোই একত্রিত হয়ে মূলত আলটিমেটলি সেই সরকার পদত্যাগ করে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছেন। এইটি হলো বাস্তবতা। এখন এই পালিয়ে যাওয়ার পরে আজকে বেশ কয়েকদিন হলো, এখন পর্যন্ত কিন্তু আপনার কোন ধরনের অল্টারনেটিভ ব্যবস্থা, মানে আপনার যে কোনো সরকার গঠন, সেই ধরনের কোনো সরকার গঠিত হয়নি। যদিও এটার প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ যেভাবে সরকার গঠন ছাত্ররা চাচ্ছে, উনি হয়তো দেশে নেই, সেই কারণে হয়তো বিষয়টা একটু ডিলে হচ্ছে। ডিলে হওয়ার কারণে কিন্তু অনেকগুলো জটিলতা দেখা দিয়েছে। যাই হোক, তার মধ্য দিয়ে যদি কালকে এই সরকার গঠন হয়, এখন সরকারের আপনি বলেছেন এটি কি তত্ত্বাবধায়ক সরকার হবে না অন্তর্বর্তীকালীন সরকার না জাতীয় সরকার, এরকম কোনো কিছু নোটিফিকেশন, মানে রাষ্ট্রপতির কোনো কিছু নোটিফিকেশন আসার আগ পর্যন্ত আমরা নামটা বলতে পারবো না। তবে যদি ধরে নেই যেটা অন্তর্বর্তীকালীন সরকার বা যে ধরনের সরকার হোক, তো এর মধ্যে তো একটা বড় চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ হলো দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসা, জনগণের মধ্যে একটা আপনার বিশ্বাস তৈরি করা। দেখুন, আমার চেম্বারেও যারা কাজ করেন তারা কেউই 8টার পরে থাকতে চাননি, এবং তারা বলছেন যে তারা বাসায় যেতে গেলে তাদের পথে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, এই জন্য 8টার সময় সবাইকে চলে যেতে হয়েছে। এই যে পরিস্থিতি হয়েছে এটি সবার জন্য একই। কারণ আজকেও আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে কিছু গ্রুপ বিভিন্ন জায়গায় গিয়ে সেই বাড়িতে আক্রমণ করছেন, লুটপাট করছেন। আপনার এইগুলো কিন্তু সাধারণ রাজনৈতিকও না, অনেক অনেক জায়গায় আমরা পাচ্ছি সেটা রাজনৈতিক না, সেই জায়গায় ব্যক্তিগত আক্রোশ বা আপনার স্বাভাবিক ডাকাতি লুট এগুলো হচ্ছে। এই জায়গাগুলোতে এটার অন্যতম কারণ আরেকটি জায়গায় দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের যে মেইন ল এনফোর্সিং এজেন্সি, যেটা ডোর টু ডোর যারা কাজ করেন, সেই পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিন্তু আজকে পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতিতে আছেন। অবশ্যই সেটা তাদেরও একটা যৌক্তিক যৌক্তিক কারণ কিন্তু রয়েছে, কারণ তারা কিন্তু সারা দেশে যেভাবে আক্রমণের শিকার হয়েছিলেন, এই আক্রমণের শিকার হওয়ার পরে তাদের অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছে। এটা যদিও অত্যন্ত দুঃখজনক, কারণ হলো যে আপনার এই এই ধরনের স্বৈরাচার পতন কিন্তু আগেও হয়েছে, সেখানে কিন্তু আমরা এই ধরনের দেখি নাই, যে এই ধরনের আক্রোশ বা এই ধরনের এটার সব সমস্ত দায় দায়িত্ব যারা আগে সরকারে ছিলেন তারা এমন ভাবে মানুষের সামনে পুলিশকে তারা রিপ্রেজেন্ট করেছেন, সেই কারণেই ক্ষোভটা সেখানে এসছে। কিন্তু ক্ষোভ আসলেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আইন কিন্তু হাতে তুলে নেওয়া যায় না। আমি এর আগে বহুবার বলেছি যে দেশে আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে এবং বিচার বিভাগের মানুষের আস্থা কমে যাচ্ছে, এবং এটা কিন্তু ভবিষ্যতে যদি এটা হতে থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা একটা কঠিন হবে, রাষ্ট্র হিসাবে পরিচালনা করা অনেকের জন্য কঠিন হবে। আজকে সেই পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। এখন আজকে যে সরকার কালকে গঠিত হতে যাচ্ছে, আমার মনে হয় তার কয়েকটা এজেন্ডা প্রথমত থাকবে। প্রথমত যে জিনিসটা দরকার, এই মুভমেন্টটা কেন হলো, এটার পিছনে কি কারণ, সেই জায়গাটায় তাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথমত হলো ছাত্ররা রাস্তায় নেমেছে ঐক্যবদ্ধ ভাবে, দলমত নির্বিশেষে। কেন নেমেছিল? বিশ্ববিদ্যালয়গুলো তাদের নির্বাচন মৌলিক অধিকার লঙ্ঘন। অর্থাৎ প্রথমত কাজ করতে হবে এই নতুন সরকারের, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে, এবং এখানে যারা পদলোহী করে চামচামি করে যে সমস্ত ভাইস চ্যান্সেলররা নিয়োগ হয়েছেন এবং যারা নাকি একটা সংগঠনকে তারা নেতৃত্ব দিতেন, ছাত্রদের অভিভাবক ছিলেন না, সকল বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ভাইস চ্যান্সেলরকে আচার্যের মাধ্যমে দ্রুত তাদেরকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো শিক্ষক এবং যারা লেজুর ভিত্তি করেন না তাদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের একটা পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে অতি দ্রুত, যাতে ছাত্ররা সেখানে নিরাপদে সবকিছু করতে পারে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত হলো, দেখুন, এই যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু একটি বড় ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। রাজনীতি যারা করেন, বিরোধী দল, অন্যান্য দল, সবাই কিন্তু সেখানে সম্পৃক্ত হয়েছিলেন। কেন? তাদের দাবি ছিল
যে তাদের গণতান্ত্রিক অধিকার দেশে নেই, তারা ভোট দিতে পারেন না। আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল 7 বলেছে সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আমরা কিন্তু সেই সকল জনগণের ক্ষমতার যে সংবিধান সেটাকে কিন্তু আমরা কার্পেটের নিচে রেখে দিয়েছি এবং কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল না। অতএব যারা সরকারে আসবেন তাদের প্রথম কাজ হবে এই নির্বাচনের একটা ফিল্ড তৈরি করা। সেটা করতে গেলে নির্বাচন কমিশন হলো ফার্স্ট স্টেক হোল্ডার, অতএব নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, এটি হলো তাদের দ্বিতীয় কাজ। এবং এর সাথে সাথে আমি বলবো এই রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বা অন্যান্য মানবাধিকার সব জায়গাগুলোতে যে চেক অ্যান্ড ব্যালেন্স করেন যে প্রতিষ্ঠান, যেটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান অনুযায়ী তার অভিভাবক, সেই আমাদের সুপ্রিম কোর্ট এবং বিচারাঙ্গন, এই বিচারাঙ্গনের উপরে মানুষের যে আস্থা সেটি যে দুর্বলতা দেখা দিয়েছে, সেই জায়গায় অনতিবিলম্বে এই জুডিশিয়াল রিফর্মটা নতুন সরকারকে করতে হবে। কারণ আপনি যদি বিচারকদের উপরে আস্থা হারান তাহলে কিন্তু আপনি রাস্তায় নামবেন, এই ধরনের আন্দোলন হবে। আর যদি বিচারকের উপরে আস্থা থাকে তাহলে কিন্তু এই যে সমস্যার সমাধান এটা কিন্তু বিচারকরাই করতে পারেন। কিন্তু আমরা এই দেশে দেখেছি যে খালেদা জিয়ার জামিন হওয়ার পরেও সেই আদেশের সার্টিফিকেট কপি 2 মাস পর্যন্ত পাচ্ছেন না। কিন্তু এটা কিন্তু সার্টিফিকেট কপি আমরাও যখন প্র্যাকটিস করেছি, এখনো খোঁজ নিয়ে দেখবেন 2 দিন 4 দিন 7 দিনের মধ্যে সমস্ত সার্টিফিকেট কপি পাওয়া যায়। এটিও আমরা দেখেছি ডক্টর ইউনূসের মামলা যখন রায় হয় তখন সেটা 2 মাসের মধ্যে আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে যায় এবং রায় হওয়ার পরে 3 দিনের মধ্যে তার রায়ের কপি বের হয়ে যায়। আর আমি একজন বিচারক এর মামলা করেছিলাম, সে সুপ্রিম কোর্টের বিচারক, তাকে সরকার আপনার কনফার্ম করেনি, সেই মামলার রায় হয়েছে, রায়টা আমাদের পক্ষে আসবে, কিন্তু সেই রায় 8 মাসের মধ্যে সাইন হয় নাই, কারণ ওনার তখন বয়স ছিল। যদি সেই রকম সাইন হয় নামে তাহলে ওনাকে হয়তো নিয়োগ দিতে হবে সরকারের। এই যে সমস্ত মেকানিজম গুলো কোত্থেকে হয়েছে, এটা কি সবাই স্বেচ্ছায় করেছেন না প্রেসারাইজড হয়ে করেছেন সেটি আমরা দেখব না। আমরা দেখব যে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা কমে গেছে এবং এই সমস্ত মেকানিজম গুলো করা হয় কোত্থেকে, এই আইন মন্ত্রণালয় থেকে। অতএব আমি মনে করি যে নতুন সরকারের একটা প্রথম দায়িত্ব হবে এই রিফর্মের জায়গায় বিচার বিভাগের নিম্ন আদালতের যে নিয়ন্ত্রণ, সেটা যিনি আইনমন্ত্রী হন তিনি টেকনিক করে, এর আগেও আমরা দেখেছি সব জায়গায় এই টেকনিক করে পুরো কর্তৃত্বটা ওনার হাতে নিয়ে যান। অর্থাৎ আমি বলবো যে অনতিবিলম্বে আমাদের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টও আছে, এই যে আইন মন্ত্রণালয় যেখানে বিচারকদের নিয়ন্ত্রণ করা হয়, এই সচিবালয়টায় অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের অধীনে প্রতিষ্ঠা করে দেয়া। এটি যদি দেয়া যায় তাহলে নিম্ন আদালতের এই যে বিচারকদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আইনমন্ত্রী যেটা আনিসুল হক করেছেন, এবং আনিসুল হক শুধু নিয়ন্ত্রণ করেন নাই, সে তার বান্ধবীকে দিয়ে এবং তার মাধ্যমে তার জুনিয়ররা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার টেলিফোন করে করে বিভিন্ন মামলায় জামিন হয়ে গিয়েছে এবং সেই সমস্ত মামলা আপনি জানেন যে মিডিয়ায় এসছে, একজন জামিন দিয়ে কিন্তু সে নিজে বলছে যে আমাকে আপনার চাপ দেওয়া হয়েছিল। অথবা আমরা চাই অনতিবিলম্বে এই যে রায় আছে, যে রায়তে আপনার সচিবালয় বিচার বিভাগের অধীনে নিয়ে আসা, অনতিবিলম্বে এই কাজটা তারা যদি করেন তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতার এক ধাপ এগিয়ে যাবে। এবং আমাদের সুপ্রিম কোর্টে আপনার বিচারকদের ক্ষেত্রেও আপনার এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রথম হলো আমি বলবো নিজ থেকে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন তৈরি করে ফেলতে হবে। সেই আইনটা আমি মনে করি এই পার্লামেন্ট যেহেতু নাই, অর্ডিন্যান্স করে রাষ্ট্রপতি এই সরকারের মাধ্যমে যদি যারা গঠন করবেন তারা যদি এটা করেন, এটা একটা প্রাথমিক ধাপ হবে। কারণ হলো আপনি জানেন যে গোড়া থেকে যদি আপনি ক্লিয়ার না করেন কোনো রেজাল্ট আপনি উপরে পাবেন না। এবং দ্বিতীয়ত হলো যারা হাইকোর্ট বিভাগে বিচারপতি হবেন সেই বিচারপতিদের মধ্যে যখন আপিল বিভাগে নেবেন, সেই আপিল বিভাগেও আপনার এইরকম একটা আইন নীতিমালা তৈরি করতে হবে যে শুধুমাত্র মানে উপর সিনিয়রিটির বেসিসে তারা যাবে, মাত্র কারো যদি কোনো অযোগ্যতা থাকে এবং দুর্নীতির অভিযোগ থাকে তাইলেই তাকে ড্রপ দেওয়া যাবে। কিন্তু আমরা দেখেছি মাইনুল ইসলাম সাহেবের মতো জাজ যিনি অত্যন্ত যোগ্য লাগ, তিনি অ্যাপিলেট ডিভিশনে যেতে পারেননি। এবং এরপরে আমরা দেখেছি এবারও যে নিয়োগ হয়েছে 30-40 জনের নিচ থেকেও নিয়োগ হয়েছে। এই বিষয়গুলোর কারণে কিন্তু বিচার বিভাগের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হচ্ছে। বিচারকরাও স্বাধীনভাবে বিচার করতে পারছেন না, ভয়তে থাকেন উনি যদি অ্যাপিলেট ডিভিশনে যেতে না পারেন। আর সবচেয়ে যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছে যে একটি রায় দেওয়ার কারণে, যে মামলাটা রায় ষোড়শ সংশোধনী আমি মামলাটা করেছিলাম, সেই রায় যখন সিনহাবাবু দিয়েছিলেন সরকারের বিপক্ষে, আপনি জানেন সেই তাকে রায় পক্ষে দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবনে নিয়ে ডাকা হয়েছিল, ওনার বইটি আছে। কালকে উনি 2-3 দিন আগেও সাক্ষাৎকারে বলেছেন আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সামনে এই যে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, এই মানসিকতা তৈরিটা মানসিকতা বন্ধ করতে হবে। যদি আপনি বন্ধ না করেন তাহলে বিচার বিভাগের ভাবমূর্তি আমরা ফিরিয়ে আনতে পারবো না। তৃতীয়ত হলো আপিল বিভাগ থেকে যখন বিচারক প্রধান বিচারপতি হবেন সেখানে কোনোভাবেই আপনার, যিনি আপিল বিভাগে যাচ্ছেন সে তো অলরেডি তার সমস্ত যোগ্যতা ওভারকাম করে যাচ্ছেন। অর্থাৎ আপিল বিভাগে প্রধান নিয়োগের ক্ষেত্রে
বা গাইডলাইন বা নীতিমালা তৈরি করতে হবে, অবশ্যই সিনিয়রিটি বেসিসে হতে হবে। এখানে কোনো আপনার চলবে না, একজনকে বাদ দিয়ে আর একজনকে করা যাবে না। এইগুলো যদি করা হয়, এই রিফর্মটা যদি জুডিশিয়ারিতে করা হয়, তাহলে পরে হয়তো এই যে জনগণের আজকে যে আন্দোলনের মূল জায়গাগুলো, তিনটি জায়গা আমি বললাম, এই তিনটি জায়গায় রিফর্মের কাজগুলো যদি করেন, তাহলে এক ধাপ এগিয়ে যাবে। এর সাথে সাথে আরো আছে, সেটা হলো প্রশাসনিক রিফর্ম, ল এনফোর্সিং এর রিফর্ম। আজকে দেখেন এই পুলিশের যারা নিম্ন কর্মচারী তারা কিন্তু বলেছেন যে আমরা রাজনৈতিক নেতৃত্বের অধীনে আর কাজ করতে চাই না। কেন বলেছেন? কারণ আপনি জানেন যে পুরো পুলিশ বিভাগে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছিল। আপনার বিভিন্ন ধরনের মামলা, মিথ্যা মামলা, আপনার ধরেন এই এর আগেরটাই বলি, প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ হলো, কিন্তু সেখানে ফখরুল সাহেব ছিলেন না, তার কিন্তু সে 1 নম্বর আসামি, এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পেতেও তাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে। তো এই যে বিষয়গুলো আছে, মানুষ যেটা দেখতে পারে, সে দেখার মধ্যেও আপনি রাজনীতি খেলা খেলবেন। এই খেলাগুলো বন্ধ করার জন্য আমার মনে হয় নতুন যে সরকার আসবে তাদের এখানে কাজ করা দরকার। একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে যদি আপনি দুর্বল করেন, সেই প্রতিষ্ঠানকে যদি কাজ করতে না দেন, তাহলে ভবিষ্যৎ পরিণতি এভাবে হবে। এটা আজকে হয়েছে, ভবিষ্যতে হবে। আমি মনে করি সেই জায়গায় আজকে রাষ্ট্রের মেরামতের কথাটা যেটা আসছে, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনিক রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী রিফর্ম, এবং সব জায়গাগুলোতে তাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও কাজটা অনেক কঠিন, এবং আমি মনে করি এই কাজের পিছনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করা দরকার। কারণ আপনারা যারা রাজনীতি করলেন দেখলেন তো, সব কিছু এক না একতন্ত্র এক হাতে নিয়েও এমন কিছু করা যায় না, যে জনগণ যখন খেপে যায় তখন আপনার হেলিকপ্টারে করে পালাতে হয়। এটা তো বিশ্বের অন্য দেশেও ইতিহাস আছে। আমি দলগুলোকে আহ্বান জানাবো, অনুগ্রহ করে আপনারা অভিজ্ঞতা নিন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আর ধ্বংস করবেন না। আজকে ধরেন রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস কাজ করে, সমস্ত নিয়োগ হয় দলীয় ভাবে, এবং আপনি দেখবেন কোন দলের যে দলের ক্ষমতায় থাকে সেই দলের কোন নেতার বিরুদ্ধে মামলা হলে তারা সেইভাবে কন্টেস্ট করে না, এবং সেখানে অ্যাটর্নি জেনারেলও যায় না। কিন্তু যদি বিরোধী দলের একজন হয়, তাহলে তারা ঝাঁপিয়ে পড়ে। এই যে বৈষম্য, এটাও কিন্তু একটা বৈষম্য। এই বৈষম্যর জায়গা দূর করার জন্য অ্যাটর্নি জেনারেল থেকে নিয়োগ করে সব জায়গায়, সেখানেও আইন করতে হবে, যাতে সেই ধরনের লোকজন দলীয় বিবেচনায় যাতে কেউ কখনো কোনো পদে নিয়োগ না পায় এই সমস্ত প্রতিষ্ঠানে। সেই জায়গাগুলো করেন, দলীয় বিবেচনায় আপনারা আপনার মন্ত্রী বানান, আপনার বিভিন্ন পদে দেন, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক, ইলেকশন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, এই সমস্ত জায়গায় দলীয় বিবেচনায় কিছুই করা যাবে না। এই পদক্ষেপ, এই আইনি ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সবচেয়ে আরেকটি কাজ যেটা করতে হবে, বর্তমান যে সরকার আসছেন সেটা তাদের অন্যতম দায়িত্ব, আপনি জানেন যে নির্বাচন। তো নির্বাচন যে দিবেন, নির্বাচন কাকে দিয়ে দিবেন? নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা, এবং সেখানে সাহসী নিরপেক্ষ মেরুদণ্ড যাদের আছে তাদেরকে বসাতে হবে। এবং এই নির্বাচন করার জন্য তো ফিল্ড লেভেলেও আপনাকে সেইভাবে পরিস্থিতি করতে হবে। এটার জন্য কিন্তু একটু সময় লাগবে, সেটিও তাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে তারা করবেন। এটাকে রাজনৈতিক দলের কিন্তু সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলো যদি আসলেই নিরপেক্ষ নির্বাচন চায়, নিরপেক্ষ নির্বাচনের সেই পরিবেশ পরিস্থিতি করার জন্য যে সময়টা, সেটিও কিন্তু এই সরকারের দায়িত্ব নিতে হবে। সবগুলো যদি এইভাবে করা যায়, আমরা আশা করি আজকের যে বিজয়, আজকের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি পট পরিবর্তন হয়েছে, এটার রেজাল্ট আমরা ভবিষ্যতে পাবো। আর যদি আপনারা শিক্ষা না নেন, তাহলে সেই এরশাদের সময় পট পরিবর্তন, বর্তমান পট পরিবর্তন, আবার পট পরিবর্তন আমাদেরকে দেখতে হবে। এটা দুঃখজনক, এবং আমি আগেই বললাম যে এই যে ভ্যাকুয়ামটা হয়েছে, সেখানে যারা আছেন, বিশেষ করে যারা আছেন, তাদের একটা নেগলিজেন্স আছে। এবং এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো যে পুলিশের মাধ্যমেই তো করা হয় আইন শৃঙ্খলা রক্ষা, কিন্তু পুলিশের মধ্যে যে ভয় ভীতি ঢুকেছে, যারা যেভাবে তাদেরকে মারা হচ্ছিল, এই কারণে কিন্তু তাদেরকে আপনি বলতে পারবেন না যে তাদের কোনো যুক্তি নাই। কিন্তু আবার সেইটাও যে কোনো ভাবে হোক সেটা রেস্টোর করাটাই তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেইটাই যেটা হচ্ছে, সেটা তো অলরেডি পাস্ট, সেটা তো আপনার ভবিষ্যতে এটা নিশ্চয়ই ছেড়ে দেওয়া যাবে না। আইন বহির্ভূত সকল কাজকেই কিন্তু আইনের আওতায় আনতে হবে। এটা মনে রাখতে হবে যে যারা সরকারে আসবেন তারা যেন এই 3 দিনের ঘটনা, এই যে সমস্ত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এইগুলোকে কিন্তু তারা ছেড়ে দিলে হবে না।
15 বছরের অন্যায়টা আপনি ছেড়ে দিতে যেমন পারবেন না, এই 3 দিনের ঘটনাও কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। অর্থাৎ আইন ভঙ্গ যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং এটা অতি দ্রুত এই রেস্টোর করার ব্যবস্থাটা করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং আমি মনে করি যে এই যে আপনার বিভিন্ন ভাবে পলিটিক্যাল ইস্যুর বাইরেও এই যে বিভিন্ন হামলা হচ্ছে, এটা তো আপনি জানেন, ইন্টারন্যাশনালি আপনি নিউজগুলো দেখেন, ভাবমূর্তি তো পুরো যে বিপ্লব, এই যে আপনার যে বলেন যে গণবিপ্লব হয়েছে এবং গণ অভ্যুত্থান হয়েছে, এই জিনিসটাকে তো ম্লান করে দিচ্ছে এটা। তা যারা এটা করলেন কেন তারা রক্ষা করলেন না? এখানে তো রাজনৈতিক দলের একটা দায়িত্ব ছিল। ছাত্ররা তো ধরেন ওইভাবে সারা দেশব্যাপী তাদের নাই, কিন্তু রাজনৈতিক দলের তো সারা দেশব্যাপী আছে, বিশেষ করে অন্য ছোট ছোট দলের নাই, কিন্তু বিএনপি বা জামাত ইসলাম তাদের তো সারা দেশের সংগঠন আছে। তাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু একটা প্রোটেকশন করা উচিত ছিল। এই না করার কারণে আজকে ধরেন এই যে কালিমাটা লেপন হলো, অনেক অনেক মানুষ কিন্তু এখন এই মিডিয়াতেই কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু এটা এসছে যে এটা সমালোচনা হচ্ছে, এটা কেমন কথা? একটা বিজয় হলো, মানুষ হাসি খুশিতে সব বিজয় উদযাপন করবে, কিন্তু এর মধ্যে আবার কিছু বেআইনি কাজ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের জন্য সুখকর নয়। এটা অবশ্যই দেখা দরকার, এবং ইমিডিয়েটলি এগুলো যাতে বন্ধ হয়। রাজনৈতিক দল, প্রশাসন, আর্মি এবং যারা নতুন সরকার আসবেন সবই মিলে খুব দ্রুত এখানে পদক্ষেপ নিতে হবে।